দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকবেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় তরুণদের হার্টের সমস্যা। আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। পরামর্শতে ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার অর্ণব, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ সিদ্রা, আপনাকে। কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তরুণদের হার্ট অ্যাটাক নিয়ে বা তরুণদের হৃদরোগ সমস্যা নিয়ে। আজ থেকে 15 বা 20 বছর আগের কথা যদি বলি, তখনও কিন্তু আমরা যখনই হৃদরোগ বা হার্টের সমস্যার কথা বলতাম, আমরা চিন্তা করতাম যে এই রোগগুলো মূলত প্রবীণদের মধ্যে হয়ে থাকে বা প্রবীণদের মধ্যে এই রোগে মৃত্যুর আশঙ্কা থাকে। তবে বর্তমান চিত্র কিন্তু একেবারে ভিন্ন। এখন দেখা যায় এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা তরুণদেরও কিন্তু কম নয়। আপনার কাছে জানবো কেন, কি কারণে, তবে তার আগে একটু জানতে চাই তরুণদের হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ সিদ্রা আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং আজকের টপিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিছুদিন হলো কর্মরত আছি। তো আমরা সিসিউতে যখন ডিউটি করি তখন দেখি যে বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি এখন একেবারে তরুণ বয়সে হার্ট অ্যাটাকের সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। এবং তরুণ বয়সে হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি যে ডেফিনেশন অনুযায়ী যেটা বলা হয় যে 45 অথবা 45 বছর বয়সের কমে যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, সেটাকে আমরা বলতে পারি তরুণ বয়সে হার্ট অ্যাটাক। এবং আরেকটা ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি 30 বছর অথবা 30 বছরের কমে যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, সেটাকে আমরা বলতে পারি ভেরি ইয়াং এমআই বা খুব কম বয়সে হার্ট অ্যাটাক। এটা এখনকার বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমি আপনাকে বলতে চাই যে কেন এর কারণগুলো বেশি বেড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। বর্তমান যুগে যে তরুণ সমাজ রয়েছে তারা ফিজিক্যালি একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। এটার জন্য অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আমি পরবর্তীতে আপনার সঙ্গে আলোচনা করব। আর আরেকটা কারণ হলো যে প্রত্যেকটা মানুষেরই তার হাইট অনুযায়ী তার একটা নির্দিষ্ট বডি ওয়েট থাকা প্রয়োজন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা অনেকেই ওভারওয়েট। এই ওভারওয়েট কিন্তু আরেকটা অন্যতম কারণ যে তরুণ বয়সে হার্ট অ্যাটাক। আরও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন তরুণ বয়সে যদি কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থেকে থাকে, কিডনির সমস্যা থেকে থাকে, এবং তার পাশাপাশি ধূমপান এবং সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিতে যদি সে অভ্যস্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি রয়েছে। এবং কিছু খুব রেয়ার কজ রয়েছে যেগুলোর কারণে কিন্তু খুব তরুণ বয়সে তার হার্ট অ্যাটাক হতে পারে। এবং আগে এই পরিসংখ্যানটা ছিল খুবই কম, কিন্তু বর্তমানে এটা এত বেশি বেড়ে যাচ্ছে যে এটা সম্পর্কে আসলে আমাদের অনেক বেশি আলোচনা হওয়া উচিত। টোটাল যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, তার মধ্যে ইয়াং এমআই কিন্তু হচ্ছে প্রায় এখন 6%-এর মতো হয়ে গিয়েছে। এবং আমাদের সাউথ ইস্ট এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এটাতে ইয়াং এমআই সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেড়ে গিয়েছে এবং দিন দিন কিন্তু সেটা বাড়তেই, হ্যাঁ, ক্রমবর্ধমান আকারে কিন্তু এটা বাড়ছে। এবং এটার জন্য আপনি বলছিলেন যে লাইফস্টাইল কিন্তু একটু দায়ী এটার জন্য। একটু জানতে চাই কোন ধরনের লাইফস্টাইল আসলে এটার জন্য দায়ী? বর্তমানে আমাদের যে ইয়াং সমাজ যে লাইফস্টাইলটা মেনটেন করে, যেমন দেখা যাচ্ছে যে তারা রাত দেখা যাচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, এমনকি সারা রাতও অনেকে জেগে থাকে। এবং দেখা যাচ্ছে তারা সকালবেলা অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, তারা সকালবেলা ব্রেকফাস্ট করে না। একেবারে দেখা যাচ্ছে যে 1টা, 2টার সময় উঠে তারা একেবারে লাঞ্চ করতেছে। তো এই জিনিসগুলো বা তাদের যে লাইফস্টাইলে যে চেঞ্জ, এবং আমাদের শরীরের ভিতরে একটা রিদম থাকে যেটাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়। এবং এই হরমোনাল ইমব্যালেন্স এবং সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক টোনের কিছু চেঞ্জ হয়, যেটার কারণে আমাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস প্রক্রিয়াটা কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়। এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রক্রিয়াটা যার যত তাড়াতাড়ি হবে এবং যত বেশি এক্সিলারেটেড হবে, তত কিন্তু তার হার্টের সমস্যা বা করোনারি আর্টারি ডিজিজ বেশি হবে। আমাদের বর্তমানের ইয়াং সমাজের যে তরুণরা রয়েছে, তারা অনেকেই কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে। বিশেষ করে অনেকে তামাক জাতীয় দ্রব্য, গাঁজা, হেরোইন, অ্যামফিটামিন, যেটাকে আমরা ইয়াবা বলি, এই ধরনের
মাদকে যারা অনেক বেশি আসক্ত তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের এই দ্রব্যগুলো নিলে শরীরের উপর কি ধরনের প্রভাব পড়ে আসলে এই দ্রব্যগুলো নিলে আমাদের যে মেকানিজমে হার্ট অ্যাটাকটা বাড়তেছে সেটা হলো যে এই দ্রব্যগুলো যখন আমরা বেশি ব্যবহার করতেছি তখন আমাদের সিম্প্যাথেটিক টোনটা বেড়ে যায় এবং এটার কারণে আমাদের ভাস্কুলার ইনফ্লামেশনটা বেড়ে যাওয়ার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রক্রিয়াটা অনেক বেশি অ্যাগ্রাভেটেড হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস এমন একটি প্রক্রিয়া যেটা একটা শিশু জন্মগ্রহণের পর থেকেই কিন্তু তার শুরু হয়ে যায়, কিন্তু এটা স্লো থাকে, আস্তে আস্তে বাড়ে। কিন্তু কোনো একটা প্রসেস, কোনো একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা প্রভোকেটিং ফ্যাক্টর যদি এটাকে অনেক বেশি স্টিমুলেট করে, যদি এটা খুব তাড়াতাড়ি হয় তাহলে দেখা যাচ্ছে যে খুব কম বয়সে আমাদের হার্টের ভিতরে ব্লকেজের সৃষ্টি হবে, যেখান থেকে আমাদের পরবর্তীতে করোনারি আর্টারি ডিজিজ সহ অন্যান্য সমস্যাও কিন্তু হতে পারে, যেমন হার্টের ভালভের সমস্যা হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাংসপেশিতে সমস্যা হতে পারে। তো এই বিভিন্ন ধরনের সমস্যা এখন তরুণ বয়সে কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলোর কারণে। আপনি অনেকগুলো কথা, অনেকগুলো লক্ষণগুলো বললেন, তবে একটু আপনার কাছে জানতে চাই, যদি কারো হার্টের সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র হার্ট অ্যাটাকটা তো অবশ্যই মূল কোনো কারণ নয়, হার্টের আরও অন্যান্য ধরনের সমস্যা রয়েছে, তখন কি করে বুঝবেন যে তার হার্টে কোনো ধরনের সমস্যা হচ্ছে, সেই লক্ষণগুলো কি কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের দেশের আমরা সবাই মনে করি যে বুকে ব্যথা হচ্ছে মানেই আমাদের হার্টের কোনো সমস্যা আছে। শুধুমাত্র বুকে ব্যথা কিন্তু একটা হার্টের সমস্যার কিন্তু মূল লক্ষণ নাই। বুকে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে, যেমন কারো যদি কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে সেখান থেকেও কিন্তু তার বুকে ব্যথা হতে পারে, কেউ যদি কোনো বিষয় নিয়ে টেনশন করেন সেখান থেকেও কিন্তু তার বুকে ব্যথা হতে পারে। কিন্তু একটা কার্ডিয়াক পেন মানে হার্টের কারণে বুকে ব্যথার কিন্তু নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা সম্পর্কে আমি একটু বলি। বুকের ব্যথাটা হবে একেবারে বুকের মাঝখানে এবং এটা একটা নির্দিষ্ট জায়গায় না হয়ে গোটা বুকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এটা বুকের ডান সাইডেও হতে পারে, বাম সাইডেও হতে পারে এবং ব্যথাটার ধরনটা হবে বুকের উপরে হয়তো একটা পাথর চাপা দিয়ে আছে, আপনি শ্বাসটা ঠিকমতো নিতে পারবেন না এবং বুকে ব্যথার সাথে তার শ্বাসকষ্ট থাকতে পারে এবং একটা নির্দিষ্ট জায়গায় পেনটা না থেকে আস্তে আস্তে কিন্তু এটা গলার দিকে, আমাদের মাথা ব্যথা হতে পারে, পেছনে ব্যাকে রেডিয়েট করতে পারে এবং ডান হাতে অথবা বাম হাতে এটা ছড়িয়ে যেতে পারে। একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমরা অনেক সময় বলে থাকি অ্যাসিডিটি হলে কিন্তু বুকের ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এটা অ্যাসিডিটির ব্যথা নাকি বুকের ব্যথা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি করেছেন যে অ্যাসিডিটির প্রবলেমের সঙ্গে যে হার্টের যে ব্যথাটা, এটা যদি আমরা পার্থক্য করতে চাই, প্রথম পয়েন্টটা আসবে যে লোকেশন অফ দ্য পেনটা আসলে কোথায় হচ্ছে। সাধারণত বুকের মাঝখানে এবং বুকের গোটা বুকটা যদি এটে আসে সাধারণত এটাকে আমরা বলি হার্টের ব্যথা। এবং এই গ্যাস্ট্রিকের ব্যথার পেনটা সাধারণত আমাদের পেটের উপরের অংশে, যেটাকে আমরা বলি আপার অ্যাবডোমেনের রাইট সাইডে অথবা লেফট সাইডে হতে পারে এবং এটা সাধারণত নন রেডিয়েটিং হয়। অধিকাংশ ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ব্যথাটা একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে এবং খাবারের সঙ্গে রিলেশন থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে খালি পেটে অথবা কারো কারো ক্ষেত্রে ভরা পেটে এটা হতে পারে। অর্ণব, এই বিষয়ে আমি আরো আপনার সাথে আলোচনা করব, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার সমস্যা হচ্ছে যে আমি যখন রাতে ফোন কাটতে ঘুমিয়ে তখন আমার কাজটা বেশি ব্যস্ত করে হচ্ছে যে আমি ফিজিক্যাল তো আমি করতে পারবো না, সেটা করে জি, আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, আমি আসলে আপনার কোশ্চেনটা ভালোমতো বুঝতে পারি নাই। দর্শক, একটু স্পষ্ট করে বলুন। যখন রাতে বাপ কাটতে আমার সাথে সমস্যা হয়েছে, সকালবেলায় আমি ব্যায়াম করি, তো এই অবস্থা থেকেই আমি ব্যায়াম ফিজিক্যাল এক্সারসাইজ নিতে পারবো, যদি আমার ইচ্ছে বলতে। আচ্ছা দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। ওনার প্রশ্নটি ছিল, উনি মূলত এক্সারসাইজ করে থাকেন, জিম করে থাকেন, সেক্ষেত্রে ওনার বুকের ব্যথা হওয়ার ঝুঁকি রয়েছে কিনা। আচ্ছা, আপনি যেহেতু রেগুলার জিম করেন, আপনার যদি অবশ্যই আপনি যেহেতু এক্সারসাইজ করেন, এটার কারণে আপনি যেই মাসেলগুলো বেশি ব্যবহার করেন সেই মাসেলগুলোতে অবশ্যই পেইন হতে পারে, কিন্তু এটা হচ্ছে মাসকুলোস্কেলিটাল পেইন বা পেশি অথবা মাংসপেশির ব্যথা। এটার জন্য এতটা ওরিড হওয়ার কারণ নাই। আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন আপনার যদি আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির কোনো সমস্যা, থাইরয়েডের কোনো সমস্যা অথবা আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে, এই জিনিসগুলোকে ইভালুয়েট করে আপনাকে জানতে হবে যে আপনার কার্ডিওভাস্কুলার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না। যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাহলে সেগুলো সমাধান করতে হবে।
শুধুমাত্র এক্সারসাইজের জন্য আপনার মাংসপেশিতে ব্যথা হতেই পারে, কিন্তু এটা সিম্পল পেন কিলার, প্যারাসিটামল জাতীয় পেন কিলার অথবা অ্যাসিক্লোফেনাক জাতীয় কোনো পেন কিলার খেলে এটা সেরে যাবে। কিন্তু এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নাই। যদি আগে থেকে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে। সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে ইভালুয়েট করে যদি কোনো রিস্ক ফ্যাক্টর আপনার থাকে সেটা সমাধান আপনাকে করতে হবে। খুব সুন্দর করে বলেছেন। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওর ফোন কলটি নিয়ে নিব। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহেল বলছিলাম কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আমার সমস্যা হচ্ছে, আমি গত 21শে রমজান হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলাম, তারপর আমি ডাক্তার দেখাইছি, মানে আমার ধরা পড়ছে সিভিয়ার এয়ার। এখন আমার সম্ভবত ঈদের পরে আমি অপারেশন করাবো, কিন্তু অপারেশন করতে এখনো কিছুদিন সময় লাগবে। কিন্তু এর ভিতরে আমার খুব সিমটমস হচ্ছে, আমি মনে করেন যে মাথা ঘুরায়, বমি আসে, প্লাস আপনার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। মানে আমি যে ওষুধগুলো খাচ্ছি, আমাকে ডাক্তার ক্লোপিডটা বন্ধ রাখতে বলছে, যেহেতু সার্জারি হবে। দর্শক, আপনার বয়স কত? 31। আচ্ছা, এখন এই ক্লোপিডটা বন্ধ রাখার কারণে আমার মনে হচ্ছে সমস্যাটা হচ্ছে না। এখন আমি এটাকে বন্ধ চালু রাখবো কিনা সেটা আসলে অপারেশনের কতদিন আগে জি, বন্ধ আমরা করব। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। আমরা এর আগে কথা বলছিলাম হার্টের সমস্যা নিয়ে, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কুমিল্লা থেকে সোহেল কল করেছিলেন। ওনার বয়স ছিল 31 বছর এবং উনি জানতে চেয়েছিলেন যে উনি ক্লোপিডোগ্রেল যে ওষুধটা উনি খান সেটা উনি কন্টিনিউ করবেন নাকি বন্ধ করে ফেলবেন। সেই উত্তরটি আমরা দিব। সোহেল সাহেব, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি কিন্তু অলরেডি ডায়াগনোসড কেস অফ সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন। আপনি কিন্তু এটা বলেছেন, যদি আপনার ডায়াগনোসিস যদি এটাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেভাবেই হোক আপনাকে সার্জারিটা করে ফেলতে হবে। কারণ সিভিয়ার এয়ার হলে এটাতে কিন্তু আমাদের হার্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকোষ্ঠ লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু ডিসফাংশন হয় এবং লেফট ভেন্ট্রিকল যদি বড় হয়ে যায় এবং এটা আপনার হার্ট ঠিকমতো কিন্তু পাম্প করতে পারবে না এবং ঠিকমতো রক্ত আপনার শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছাতে না পারার কারণে কিন্তু আপনার সিমটমগুলো তৈরি হচ্ছে। আপনি একটু কাজে হাঁপিয়ে উঠতেছেন, অর্থাৎ আপনি কিন্তু অলরেডি ফেইলিওরের চলে যাচ্ছেন। আপনার লেফট ভেন্ট্রিকল কিন্তু ফেইল করতেছে। আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু সার্জারিতে যেতে হবে। আপনি কবে যাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাকে অতি সত্বর একজন কার্ডিওথোরাসিক সার্জনের সঙ্গে যোগাযোগ করে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্জারিটা করে নিতে হবে। কারণ আপনার বয়স কম, এক্ষেত্রে এত কম বয়সে সাধারণত বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের জন্য এই এয়ারটা ডেভেলপ করে, অথবা রিউমেটিকও হতে পারে। কিন্তু যেহেতু আপনার শুধুমাত্র একটা ভালভ ইনভলভমেন্ট, রিউমেটিক হওয়ার সম্ভাবনা কম, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ হওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে অবশ্যই সার্জারিতে যেতে হবে এবং যেহেতু আপনার হার্ট ফেইলিওরের সিমটম ডেভেলপ করেছে, আপনাকে কিছু ওষুধপত্র খেয়ে ফেইলিওরটাকে কমিয়ে রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি সার্জারি করাতে পারতেছেন না। আপনাকে পানি কম খেতে হবে, লবণ কম খেতে হবে এবং কিছু ওষুধপত্র যেগুলো আছে আমরা ফেইলিওরের ড্রাগ হিসেবে দিই, সেই ড্রাগগুলো অ্যাডজাস্ট করে আপনাকে খেতে হবে সার্জারির আগ পর্যন্ত এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আপনাকে সার্জারিতে যেতে হবে। সার্জারির আগে 5 দিন আপনাকে ক্লোপিডোগ্রেল আপনি বন্ধ রাখতে পারেন, কিন্তু আপনি যদি 5 দিনের মধ্যে যদি অপারেশন না করেন তাহলে আপনি ক্লোপিডোগ্রেল স্টার্ট করতে পারেন। জি, খুব সুন্দর করে বিস্তারিতভাবে বলেছেন সোহেলের জন্য যে উনি কি করতে পারেন। এবার আমরা একটু আমাদের আলোচনায় ফিরে আসি। এর আগে আমরা কথা বলছিলাম কিভাবে আসলে আমরা বুঝবো অ্যাসিডিটির পেইন নাকি হচ্ছে কি নর্মাল হার্ট অ্যাটাক, এই বিষয়ে কথা বলছিলেন। হ্যাঁ, এর আগে আমি বলেছি যে হার্টের ব্যথা যদি হয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল চেস্ট পেন, বুকের মাঝখানে হবে এবং এটা আস্তে আস্তে আমাদের জয়ের দিকে, গলার দিকে আমাদের মাড়ি আটকে আসবে, ডান হাতে অথবা বাম হাতের দিকে এই পেনটা রেডিয়েট করবে, ব্যাকে রেডিয়েট করতে পারে। কিন্তু গ্যাস্ট্রিকের যদি পেন হয় আমাদের পেটের উপরের অংশে কিন্তু ব্যথা হবে এবং এটা ডান সাইডে অথবা বাম সাইডে হতে পারে, অর্থাৎ এটার তেমন কোনো রেডিয়েশন থাকে না এবং খাবারের সাথে একটা রিলেশন থাকে। খালি পেটে এই ব্যথাটা বাড়তে পারে অথবা খাবার পরে এই ব্যথাটা বাড়তে পারে। এবং হার্টের যদি পেন হয়, হার্টের পেনের সাথে একটা অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে, সেই বিভিন্ন অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে, যেমন আপনি ঘেমে যেতে পারেন, আপনার বমি বমি ভাব অথবা বমি হতে পারে, এমনকি আপনি হঠাৎ করে আপনার বুকের মধ্যে ধরফর করতে পারে, এটা অ্যারিথমিয়ার কারণে হতে পারে। তো হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু এইগুলো কিন্তু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এবং আপনি যদি আরো সঠিকভাবে ডিফারেন্সিয়েট করতে চান তাহলে কিন্তু কিছু পরীক্ষা আছে, যেমন ইসিজি এবং ট্রপোনিন আই, এই দুটো পরীক্ষা করে আপনি জানতে পারবেন যে এটা আসলে কি হার্টের জন্য ব্যথা হয়েছে নাকি অ্যাসিডিটির জন্য ব্যথা হয়েছে। খুব সুন্দর করে বলেছেন। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নেই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটা যে 2 সপ্তাহ আগে
দেখেছি আপনার ওই হার্টের ছিল আর ওই দর্শক আমরা আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, একটু স্পষ্টভাবে প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো না ওই ডাক্তার আপনার আমি এই দর্শক দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও চেষ্টা করুন। আচ্ছা, আমরা কথা বলছিলাম তরুণদের হার্ট অ্যাটাকের, যে বলছিলেন যে অ্যাসিডিটির সাথে কিভাবে আসলে আমরা ডিফারেন্সিয়েট করব। এবার চলে আসি একটু চিকিৎসার দিকে, যেহেতু আমরা অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি, চিকিৎসাটা একটু আপনার কাছে জানতে চাই, কি কি চিকিৎসা রয়েছে হৃদরোগের জন্য? হৃদরোগের চিকিৎসাটাকে আমরা ব্রড হেডিংয়ে দুই ভাগে ভাগ করতে পারি, ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল। আমরা একটা কথা জানি যে প্রতিকার হচ্ছে সবথেকে বেটার দেন মানে প্রতিকারের থেকে প্রতিরোধ কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ হার্টের রোগ যাতে না হয় সেই জন্যই আমাকে কিন্তু প্রথমে চেষ্টা করতে হবে। তো হার্টের রোগ আমাকে হওয়ার আগে কিন্তু আমাকে আমার লাইফস্টাইলটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে আমার হার্টের রোগ না হয়। এই জন্য আমাদের সকলকে হেলদি ডায়েট খেতে হবে এবং একটা সুষম খাবার খেতে হবে, যেই খাবারের মধ্যে লবণ কম থাকবে এবং ট্রান্স ফ্যাট, অন্য যে কোনো খাবার আমরা খেতে পারবো কিন্তু ট্রান্স ফ্যাটের পরিমাণটা কম খেতে হবে। যে একই তেলে বারবার একই জিনিস ভেজে, বিশেষ করে বাহিরের খাবারগুলো বা বিভিন্ন ধরনের যে প্রিজারভেটিভ দেওয়া খাবারগুলোতে লবণ এবং চিনির পরিমাণ বেশি থাকে, লবণ এবং চিনি যুক্ত খাবারগুলো আমাদেরকে কমাতে হবে। রিফাইন্ড সুগার এবং শাকসবজি এবং ফলমূল খাবার আমাদেরকে খেতে হবে, যেটাকে আমরা বলি অনেক সময় ড্যাশ ডায়েট বলি, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। অর্থাৎ এই ধরনের খাবারগুলো আমাদেরকে বেশি খেতে হবে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমাদেরকে কমাতে হবে। এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে যাতে আমাদের বডির মুভমেন্ট হয়, আমাদের বডি যাতে একেবারেই মানে এনার্জি আমরা যেটা গ্রহণ করতেছি খাবার থেকে, এই এনার্জিটা যাতে আমাদের শরীরে কনজিউম হয়ে আমাদের শরীরের ওজন যাতে না বাড়াতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের বদ অভ্যাস, যেমন ধূমপান যদি কারো থাকে বা মাদকসেবী যদি কেউ হয়ে থাকে, এগুলো আমাদের বন্ধ করতে হবে। 9টা থেকে 5টা জব করে থাকেন, মূলত যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু 9টা থেকে 5টা অফিসে টাইম কাটিয়ে থাকেন, সূর্যের আলো তেমন একটা পান না। তাদের ক্ষেত্রে তারা আসলে কিভাবে এটা মেইনটেইন করবেন? আপনি যেভাবে বলছিলেন এই যে কায়িক পরিশ্রম করার যে বিষয়টা, তারা কিভাবে এটা মেইনটেইন করতে পারে? তাদেরকে অবশ্যই যেখানে যেই কর্মস্থলে থাকবে সেখানে একদম, বিশেষ করে যারা ডেস্ক জব করে, ডেস্কে একেবারে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করতে হবে। হয়তো আমি একটু অবসরে আমার পাশের ডেস্কে যে আমার কলিগটা আছে তার কাছে উঠে গেলাম, তাকে হাই হ্যালো করলাম, তার সঙ্গে একটু মত বিনিময় করলাম, তার সঙ্গে একটু গল্প গুজব করলাম, তার সঙ্গে হয়তো ক্যান্টিনে গেলাম, ক্যান্টিনে গিয়ে হয়তো একটা ফ্রুটস খেয়ে আসলাম। এইভাবেই আমাকে থাকতে হবে। যেমন আমরা ডক্টররা যখন হসপিটালে থাকি আমরা কিন্তু রাউন্ডে যাই, বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা করি এবং আমাদের কিন্তু কোনো ফিক্সড রুম নাই, আমরা কিন্তু কোনো রুমে বসি না। এবং আমাদের প্রফেসর স্যারদের হয়তো আছেন, কিন্তু আমরা যারা আমাদের লেভেলে যে ডক্টর আছে আমাদের কিন্তু কোনো ফিক্সড রুম নেই। সুতরাং আমরা দেখা যাচ্ছে যে ওয়ার্ডেই বেশি ঘুরি বা রোগীর সাথেই বেশি কথা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি এক্সারসাইজটা হয়। কিন্তু আপনারা যারা অফিসে জব করেন তাদের ক্ষেত্রে আমার উপদেশ হবে যে আপনারা অফিসের মধ্যে যতটুকু স্পেস পান সেখানে আপনাদেরকে চলাফেরা করতে হবে, অথবা আপনি অফিসের ছাদে যেতে পারেন, সেখানে হয়তো একটু 10 মিনিট ঘুরে আসতে পারেন, এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন, খুব সুন্দর করে বলেছেন। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন ধূমপান, যেহেতু তরুণদের মধ্যে এই যে প্রবণতা রয়েছে ধূমপান যে হচ্ছে কি বাদ দিতে হবে, ধূমপান করলে যে হার্টের সমস্যা রয়েছে এই বিষয়টা আপনি জোর করে যদি বলেন একেবারে যে এটা বাদ দিতেই হবে, সেক্ষেত্রে আপনি তরুণদের জন্য কি পরামর্শ দিবেন? এখন যে কার্ডিওভাস্কুলার ডিজিজের যে বিভিন্ন ধরনের গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনে বলা হয়েছে কেউ যদি, অনেকে বলে যে আমি তো বেশি ধূমপান করি না, আমি দিনে একটা খাই, কিন্তু একটাও খাওয়া যাবে না। এটা একেবারেই কুইট করে একেবারে জিরোতে আনতে হবে। এটা ধূমপানটা ত্যাগ করার জন্য আপনার মানসিকতায় যথেষ্ট, আপনার মনটাকে স্থির করতে হবে। এবং আপনি অধিকাংশ তরুণরা কিন্তু মানে কিউরিসিটি অথবা তার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে কিন্তু বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে থাকে। এবং বাবা মায়ের প্রতি আমার যে পরামর্শটা থাকবে, আপনার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে সেটা আপনাকে অবশ্যই মনিটরিংয়ে রাখতে হবে। এবং আপনাদের যে ধরনের বন্ধু বান্ধব আছে বা ফ্রেন্ড সার্কেল আছে, এই সার্কেলগুলো থেকে দূরে থাকতে হবে যারা বিভিন্ন ধরনের নেশার প্রতি আপনাকে। খুব সুন্দর করে বলেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দর করে পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টরস অন কলে আসার জন্য। থ্যাংক ইউ যমুনা টিভিকে, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল অনুষ্ঠানের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।